সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। অর্থাৎ একটি চতুর্ভুজ, যে কোনো ধরনের চতুর্ভুজ অঙ্কন করতে কয়টি উপাত্ত অবশ্যই আমাদের জানতে হবে। তা আমরা জানি 5টি উপাত্ত অবশ্যই জানতে হবে। সেই 5টি কি কি তা দেখে নাও। এখানে লক্ষ্য করো, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য নিম্নের যে কোনো 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। সেই 5টির মধ্যে কি কি? 4টি বাহু ও 1টি কোণ জানতে হবে, অথবা 4টি বাহু ও 1টি কর্ণ জানতে হবে, অথবা 3টি বাহু ও 2টি কর্ণ জানা থাকতে হবে, অথবা 3টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ জানতে হবে, অথবা 2টি বাহু ও 3টি কোণ যদি জানা থাকে তাহলে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। অন্যথায় যে কোনো একটি উপাত্তের অভাব হলে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো না। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরবর্তী প্রশ্নের উত্তর। এখানে লক্ষ্য করো 2 নম্বরে বলা হয়েছে এবিসি বৃত্তে বিসি বেশ হলে বিএসি এর মান বিএসি কোণের মান কত। তাহলে আমরা একটি চিত্র অঙ্কন করি, তারপর দেখি কি হয়। এখানে আমরা বিএসি কোণের পরিমাণটা কত চাওয়া হয়েছে। লক্ষ্য করো, প্রশ্নে দেওয়া আছে যে এবিসি বৃত্তের যদি বিসি বেশ হয় তাহলে বিএসি কোণের পরিমাণটা কত। আমাদের এই কোণের পরিমাণটা কত হবে। বিসি যদি বেশ হয় তাহলে বিএসি কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ আমরা জানি 1 সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এখানে এবিসি বৃত্তে বিসি বেশ হলে বিএসি কোণ অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, সুতরাং বিএসি কোণ 1 সমকোণ বা 90 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে সমকোণ আর বাকি 2টি কোণ থাকে সূক্ষ্মকোণ। ওই সূক্ষ্মকোণ 2টি যদি সমান হয় তাহলে বাহুগুলোর অনুপাত কত হবে। তাহলে চলো আমরা বের করে নিই। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ আমরা 90 ডিগ্রি দেওয়া আছে, আর অপর 2টি কোণ হচ্ছে এক কোণ এবং সি কোণ। এই 2টি সূক্ষ্মকোণ এবং এই 2টি কোণ যদি সমান হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারি এবি এবং বিসি পরস্পর সমান। তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। দেখো এখানে লক্ষ্য করো, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এবি আর বিসি যেহেতু সমান, আমরা বিসির পরিবর্তে এবি লিখে নিলাম। হয়ে গেল 2a স্কয়ার। তাহলে এসি সমান কি √2 এবি। তাহলে আমাদের অনুপাতগুলি কি দাঁড়ায়? এবি ইস টু বিসি ইস টু এসি। যদি আমরা লিখি তাহলে এবি ইস টু বিসির পরিবর্তে আমরা এবি লিখে নিলাম, আর এসি সমান দাঁড়ালো কি √2 এবি। তো এসির পরিবর্তে আমরা √2 এবি যদি লিখে নিই তাহলে 1:1 ইস টু √2। আমরা এখানে এবি লিখতে হবে, এসি পরিবর্তে আমরা লিখব √2 এবি। তাহলে এবি দ্বারা যদি ভাগ দিই তাহলে 1:1 ইস টু √2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো 4 নম্বর প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নে দেওয়া আছে পি কিউ আর এস সমান্তরিকের কিউ কোণ ইজ ইকুয়াল টু 95 ডিগ্রি হলে এস কোণ মাইনাস আর কোণ, অর্থাৎ এস কোণ থেকে আর কোণ বিয়োগ করলে কত হয়। তাহলে চলো আমরা একটি সামুদ্রিক অঙ্কন করে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো পি কিউ আর এস একটি সামান্তরিক, যেখানে দেওয়া আছে কিউ কোণ ইজ ইকুয়াল টু 95 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে এস কোণ মাইনাস আর কোণ সমান কত। তাহলে লক্ষ্য করো, এখানে যেহেতু কিউ কোণ 95 ডিগ্রি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমাদের কিউ কোণ এবং এস কোণ পরস্পর সমান হবে। তাহলে এস কোণ সমান আর কিউ কোণ ইকুয়াল টু 95 ডিগ্রি।
আবার যেহেতু পি কিউ সমান্তরাল আর এস, পি কিউ সমান্তরাল আর এস আর কিউ আর তাদের ছেদক, সুতরাং আমরা বলতে পারি কি কিউ কোণ যোগ আর কোণ, অর্থাৎ দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে তাহলে ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। এখানে লক্ষ্য করো এই যে কিউ কোণ এবং আর কোণ এই দুইটাই কিন্তু কিউ আর ছেদকের একই পাশে এবং তাদের সমান্তরাল রেখা দুটির অন্তস্থ, এই দুইটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এই দুই কোণ থেকে আমরা যদি কিউ কোণটা বিয়োগ করে দিই তাহলে আর কোণের পরিমাণ দাঁড়াবে কত, 180 মাইনাস 95, কত হবে 85 ডিগ্রি। তাহলে এখন আমরা আর কোণ পেয়ে গেলাম আর এস কোণ পেয়ে গেলাম। এস কোণ হচ্ছে 95 ডিগ্রি, আর কোণ হচ্ছে 85 ডিগ্রি। তাহলে আমরা বিয়োগ করলে পাই কত, এস কোণ মাইনাস আর কোণ ইকুয়াল 95 মাইনাস 85 ইকুয়াল টু 10 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো 5 নং প্রশ্নে বলা হয়েছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। তাহলে চলো আমরা একটি চিত্র অঙ্কন করে তারপর প্রমাণটা করি। এখানে লক্ষ্য করো একটি বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত রয়েছে। এখন এই বৃত্তের ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার। যেহেতু বর্গটি বৃত্তে অন্তর্লিখিত, সুতরাং আমরা জানি বর্গের কর্ণটাই হবে বৃত্তের ব্যাসের সমান। কাজে এসি কর্ণের দৈর্ঘ্য হবে 14 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এসি কর্ণের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এখন থেকে আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র প্রয়োগ করে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। এখানে দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবিসিডি বর্গটি অন্তর্লিখিত, সুতরাং বৃত্তের ব্যাস দেওয়া আছে কত, 14 সেন্টিমিটার। যেহেতু এবিসিডি বর্গটি বৃত্তে অন্তর্লিখিত, কাজে বৃত্তের ব্যাস হবে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে কত, √2a। তাহলে √2a সমান 14, তাহলে এ সমান কত, 14/√2। তাহলে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বর্গের ক্ষেত্রফল চাওয়া হয়েছে, সুতরাং বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, তাহলে স্কয়ার, এর পরিবর্তে আমরা মান বসিয়ে বর্গ করলাম, আমরা পেয়ে গেলাম কত, 98 বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরবর্তী প্রশ্নে। এখানে সৃজনশীল প্রশ্ন 1, উদ্দীপকে বলা হয়েছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন বি কোণ সমান হলো 45 ডিগ্রি, সি কোণ সমান 60 ডিগ্রি। ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এক কোণের সম্পূরক কোণের মান কত। এখানে এক কোণের পরিমাণটা কত আমাদের প্রথমে বের করতে হবে। এক কোণের পরিমাণ কত, আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বি কোণ এবং সি কোণ বিয়োগ করে দিই তাহলে আমরা এক কোণের পরিমাণ পেয়ে যাব। চলো আমরা বের করে নিই। এখানে উদ্দীপক থেকে আমরা পেলাম বি কোণ হলো 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি। তাহলে এক কোণ হবে 180 ডিগ্রি থেকে এই দুই কোণের সমষ্টি বিয়োগ করে দিলে কত দ্বারা, 75 ডিগ্রি। তাহলে এক কোণের পরিমাণ পেলাম। এখন চাওয়া হয়েছে এক কোণের পূরক কোণের মান কত। তা আমরা জানি দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলা হয়। সুতরাং আমরা এক কোণের পরিমাণ যদি 75 ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণ হবে 90 মাইনাস 75, কত, 15 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা ক্ষয়ের সমাধান করি। খ নং প্রশ্নে চাওয়া হয়েছে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করা। এখন কোন ত্রিভুজ অঙ্কন করব, এবিসি ত্রিভুজটি অঙ্কন করব, যার শীর্ষবিন্দু থাকবে এ, ভূমি সংলগ্ন কোণ হবে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এবং ওই ত্রিভুজের পরিসীমা হতে হবে 10 সেন্টিমিটার। এখন চলো আমরা দুইটি কোণ অঙ্কন করি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এবং পরিসীমা সমান করে একটি রেখাংশ অঙ্কন করি। চলো আমরা অঙ্কন করে নিই। এখানে লক্ষ্য করো আমরা বি কোণ 45 ডিগ্রি কোণ অঙ্কন করলাম চাঁদার সাহায্যে, সি কোণ 60 ডিগ্রি অঙ্কন করলাম চাঁদার সাহায্যে, এবং এ একটি রেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার।
এখন আমরা এই তথ্যগুলি ব্যবহার করে আমরা এবিসি ত্রিভুজটা অঙ্কন করব। কীভাবে অঙ্কন করতে পারি? প্রথমে আমরা ডি যে কোনো একটি সরলরেখা অঙ্কন করলাম এবং ডি থেকে এ সমান করিয়া ডিপি অংশ নিই। আমরা ডি বিন্দুতে পি কোণের অর্ধেক করে আমরা কি কোণ অঙ্কন করতে পারি? পি ডি এম কোণ অঙ্কন করি। আবার পি বিন্দুতে সি কোণের অর্ধেকের সমান করে ডিপি এন কোণ অঙ্কন করলাম। আমরা ধরে নিই ডিএম এবং পিএন পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। এখন এ বিন্দুতে আমরা কি করতে পারি একটু লক্ষ্য করো। এই যে এ বিন্দুতে আমরা এই এ বিন্দুতে এই যে কোণটা আছে এই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করব, আর এই এ বিন্দুতে এই কোণের সমান করে আমরা এইখানে কোণ অঙ্কন করলাম। তা আমরা কি কোণ অঙ্কন করেছি? ডি এ বি কোণ অঙ্কন করি কার সমান করে? এ ডি পি কোণের সমান করে। আবার এইখানে কোনো কি কোণ? পি এ সি কোণ অঙ্কন করেছি কার সমান করে? এ পি ডি কোণের সমান করে, অর্থাৎ এই কোণের সমান করে। আমরা ধরে নিই এ বি এবং এ সি ডিপি সরলরেখাকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে অঙ্কন আমাদের লিখতে হবে। শিক্ষার্থীদের চলো এবার পরবর্তী প্রশ্নের সমাধান করি। আমরা অঙ্কনের বিবরণটুকু লিখলাম, যা বলেছি ঠিক তাই লেখা আছে। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। গ নঙে বলা হয়েছে এমন একটি ত্রিভুজ অঙ্কন করা যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকে উল্লেখিত কোণ দুটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবিসি ত্রিভুজের পরিসীমার 1/3। তাহলে আমরা পরিসীমা দেওয়া আছে 10 সেন্টিমিটার, তার 1/3 হচ্ছে 3.33, আর কোণ দুইটা হবে বি কোণ এবং সি কোণের সমান। তাহলে চলো আমরা তথ্যগুলো বের করে নেই। উদ্দীপকের ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার, তার 1/3 হচ্ছে 3.3 সেন্টিমিটার। ধরি এ সমান ধরি আমরা 3.33 সেন্টিমিটার। উদ্দীপকের প্রদত্ত কোণ দুটি হচ্ছে বি কোণ 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি। এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার উচ্চতা হবে এ এর সমান এবং ভূমি সংলগ্ন কোণ দুটি হবে বি এবং সি কোণের সমান। চলো তাহলে আমরা ত্রিভুজটি কিভাবে অঙ্কন করি। আমরা বি কোণ সি কোণ অঙ্কন করলাম এবং ওই এ এর সমান করে আমরা একটি রেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য হচ্ছে 3.33 সেন্টিমিটার। এখন আমরা এ ই যে কোনো সরলরেখা অঙ্কন করে এ ই থেকে এ ডি এর সমান করে আমরা কি করলাম? এ এর সমান অংশ কেটে নিলাম এডি। এ ও ডি বিন্দুতে এ ডির উপর এম এন এবং পি কিউ লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার পর এই যে লম্ব পি কিউ এবং এম এন লম্ব অঙ্কন করতে হবে। এখন এ বিন্দুতে বি কোণের সমান করে এম এ বি কোণ অঙ্কন করি এবং এ বিন্দুতে আবার এন এ সি কোণ অঙ্কন করি কার সমান করে? সি কোণের সমান করে। একটু লক্ষ্য করো, দেখিয়ে দিচ্ছি। এই যে কোণটা আছে এই সি কোণের সমান করে আমরা কোণ অঙ্কন করলাম এইটুকু, আর এই সি কোণের সমান করে কোণ অঙ্কন করলাম এইটা। ধরি আমরা এ বি এবং এসি পি কিউ সরলরেখাকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, যেখানে এডিটা হচ্ছে কি উচ্চতার সমান, আর এই এম এন এবং পি কিউ সমান্তরাল বলে এবং এইটা ছেদক বলে এই কোণ সমান এই কোণ হবে। তাহলে এই কোণটা কার সমান হলো? বি কোণের সমান। আবার এই কোণ সমান হবে এই কোণের সমান, একান্তর কোণ, কাজে সেই কোণ আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে প্রদত্ত তথ্যগুলি সবগুলি সন্নিবেশিত হয়েছে। সুতরাং এবিসি ত্রিভুজই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ এবার চলো পরবর্তী প্রশ্নে। শিক্ষার্থীবৃন্দ এখানে অঙ্কনের বিবরণ লেখা হয়েছে, যেভাবে আমি কথা বলেছি ঠিক সেইভাবেই। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন 2, সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরে সূচক থেকে অঙ্কটি দেওয়া হয়েছে, এই অঙ্কের মান কত? চলো আমরা সমাধান শুরু করি। এখানে
আমরা জানি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ইনভার্স করতে পারি 1/x লিখতে পারি, তাহলে 3x⁻1 কি 3/x। এমনিভাবে 7/y লিখতে পারি হোল⁻1। আমরা এখানে লসাগু করলাম, হরগুলো লসাগু করে নিই। xy লসাগু তাহলে কত হয়, x দ্বারা xy-কে ভাগ দিলে y 3y, প্লাস y দ্বারা xy-কে ভাগ দিলে আমরা পাবো x দ্বারা 7-কে গুণ করলে 7x হোল⁻1। তাহলে আমরা এটাকে যদি a⁻1 বিবেচনা করি তাহলে আমরা লিখতে পারি 1/a। 1 উপরে দিয়ে এইটুকু আসা যাবে নিচে। এখন আমরা যদি উল্টিয়ে দিই, ভাগ করি, 1-কে যদি এই ভগ্নাংশ দ্বারা ভাগ করি তাহলে আমরা জানি ভগ্নাংশ দ্বারা ভাগ করলে উল্টে যায়, তাহলে xy উপরে চলে যাবে আর 3y প্লাস 7x থাকবে নিচে। তাহলে আমাদের ফলাফল হলো xy/7x প্লাস 3y। চলো এবার দ্বিতীয় প্রশ্নের সমাধান করি। দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে √5 হোল⁻y প্লাস 1 ইকুয়াল টু কিউব √5 হোল⁻2y মাইনাস 1 হলে y এর মান কত। চলো আমরা y এর মানটা বের করে নিই। এখানে আমরা জানি রুট মানে কি হচ্ছে পাওয়ার হাফ, অর্থাৎ 5-এর পাওয়ার হবে হাফ, আর কিউব রুট হচ্ছে 5-এর পাওয়ার কত 1/3 হোল⁻ আছে। এখন আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, তাহলে হাফ দ্বারা যদি y+1-কে গুণ করি y+1 উপরে যাবে, নিচে থাকবে 2। এইভাবে এখানেও গুণ করে নিলাম। যেহেতু বৃত্তি উভয় পক্ষে সেম, সুতরাং আমরা বৃত্তি বাদ দিয়ে পাওয়ারের সমান লিখলাম এবং আর গুণ করলাম, আর গুণন করে আমরা সাইড চেঞ্জ করে y এর মান বের করলাম। y এর মান হলো 5। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করি। 3 নম্বর প্রশ্নে লগ x ভিত্তিক 125 ইকুয়াল টু 6 হলে x এর মান নির্ণয় করো। চলো আমরা মানটা বের করে নিই। এখানে দেখো x যেহেতু বৃত্তি, আমরা যদি লগ থেকে সূচকে চলে যাই তাহলে বৃত্তির উপর এই পাশেরটা হবে পাওয়ার, অর্থাৎ x⁻6 ইকুয়াল টু লগ কাটা যাবে, থাকবে 125। তাহলে আমরা লিখে নিলাম x⁻6 ইকুয়াল টু 125। আমরা x⁻6-কে লিখতে পারি x² হোল কিউব, আর 125-কে লিখতে পারি 5³ উভয় পক্ষ যেহেতু পাওয়ার সমান, তাহলে আমরা লিখতে পারি x² ইকুয়াল টু 5। তাহলে x সমান কি √5, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো 4 নং প্রশ্নের সমাধান করি। 4 নং প্রশ্নে এত সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। চলো আমরা বৈজ্ঞানিক আকার অবশ্যই জানি a × 10⁻n। এই আকার হচ্ছে বৈজ্ঞানিক আকার, যেখানে a এর মান হবে 1 সমান বা তার থেকে বড় কিন্তু 10 থেকে ছোট এর ভিতরে। তাহলে চলো আমরা বৈজ্ঞানিক আকারে নিয়ে আসি। এখানে দেখো দশমিক বিন্দু দেওয়া আছে এবং এই সংখ্যাটি অনেক ছোট, 1 অপেক্ষা অনেক ছোট। এখন আমাদেরকে করতে হবে কি 1 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট তৈরি করতে হবে। আচ্ছা, আমরা কি করতে পারি 1 2 3 4 5 6 অর্থাৎ 6 গড় ডান পাশে আমাদেরকে দশমিক বিন্দু আনতে হবে। তাহলে দশমিক বিন্দু ডান পাশে আসবে কি করলে, যদি গুণ করি তাহলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 1-এর ডান পাশে কয়টা শূন্য লাগবে, 6টি। তাহলে লিখে নিই 1-এর ডান পাশে আমরা 6টি শূন্য দিলাম। এই সংখ্যাটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে দশমিক বিন্দুটা 3 এবং 4-এর মাঝখানে চলে আসবে। তাহলে যেহেতু আমরা এত দ্বারা গুণ করলাম এবং আমাদেরকে এটা অতিরিক্ত দেওয়া হয়েছে, এটাকে কাটার জন্য আমরা 1/ ওই সংখ্যাটি বসায় দিলাম, যাতে কাটা কেটে গেলে আগেরটা ঠিক থাকে। এখন আমরা এই সংখ্যাটি দিয়ে যদি এটাকে গুণ করি, একটু দেখাই দিচ্ছি, লক্ষ্য করো। আমরা যদি এই সংখ্যাটাকে যদি আমরা এইটা দ্বারা গুণ করে নেই তাহলে কি হবে, দশমিক বিন্দুটা ডান পাশে চলে আসবে। কত ঘর, 1-এর ডান পাশে আছে 6টি শূন্য, 6 ঘর ডান পাশে আসলো। 3.476 ইন্টু এই 1/, এইটুকুকে আমরা কি লিখতে পারি, 1/, এই নিচেরটুকুকে আমরা লিখতে পারি 10⁻6। এখন এটা যদি আমরা উপরে নিয়ে যাই 10⁻6, তাহলে হলো কত 3.476 ইন্টু 10⁻6। এখানে এটাই হলো বৈজ্ঞানিক আকার। এখানে এই সংখ্যাটি 1 থেকে বড় বা সমান
1 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট, এটা হলো এ। আর এইটুকু হচ্ছে 10 টু দি পাওয়ার n। তাহলে আমাদের বৈজ্ঞানিক আকার হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বর হয়ে গেল। এখন 5 নম্বর। এই সংখ্যাটি সাধারণ লগের অংশক কত? তাহলে অংশক আমাদের কিভাবে বের করতে হয়? আমরা লগের অংশ লগ বের করি, এই সংখ্যাটির লগ বের করে নিই। চলো, এত এর লগারিদম সমান হচ্ছে লগ, এই সংখ্যাটি লিখে নিলাম। এখন এটার লগারিদম আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিলাম, এত লগারিদম এত। এখন আমাদের একটু লক্ষ্য করো, এই যে লগারিদম পেয়ে গেলাম এই সংখ্যাটি, এখানে পূর্ণক কোনটা? দশমিকের বামে যে অংশটা থাকবে সেটা হচ্ছে পূর্ণক, আর দশমিকের ডান পাশে দশমিক সহ যে অংশটা পাওয়া যাবে এই অংশটা হচ্ছে অংশক। দশমিকের পরের অংশটা হবে অংশক দশমিক সহ। তাহলে এখানে অংশক হচ্ছে 0.5051974767। এটি হচ্ছে এই সংখ্যাটির লগারিদমের অংশক। তাহলে চলো এবার পরবর্তী প্রশ্ন। এবার এখানে সৃজনশীল প্রশ্ন 2। এর দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে। এখন প্রথম প্রশ্নে কত বলা হয়েছে? এ ইকুয়াল টু 128 হলে পি এর মান নির্ণয় করা। এখানে এ দেওয়া আছে কত? 4 টু দি পাওয়ার 2p + 1। চলো আমরা লিখে নিই। এখানে এর মান আমরা বসিয়ে দিলাম। এখন আমরা এই 4কে লিখতে পারি 2 স্কয়ার, 4 টু দি পাওয়ার 2p + 1 আছে। আর 128কে আমরা যদি ছোট করে ভেঙে নিই তাহলে 2 টু দি পাওয়ার 7 লেখা যায়। 2 টু দি পাওয়ার 7 সমান 128। তাহলে আমরা এই পাওয়ার উপরে পাওয়ার আছে, পাওয়ারে পরে গুণ করে দিলাম 2 টু দি পাওয়ার 4p + 2 এগুলো 2 টু দি পাওয়ার 7। এখন উভয় পক্ষে দেখো এখানে ভিত্তি সেম, যে পাওয়ারের সমান। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের পি এর মান কত হয়? 5/4। তাহলে আমরা পি এর মান পেয়ে গেলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো ক্ষয়ের সমাধান করি। খ নঙে প্রমাণ করো বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 1/49। এটা আমাদের প্রমাণ করতে হবে, বি ভাগ সি। এখন আমাদের বি দেওয়া আছে, এখানে সিও দেওয়া আছে। আমরা বি এবং সির মান লিখে আমরা ভাগ করি। চলো, এখানে লক্ষ্য করো আমরা বির মান এবং সির মান লিখে নিলাম। এই যে এইটুকু হচ্ছে বির মান আর এইটুকু হচ্ছে সির মান। এখন আমরা ভেঙে নিই 7 টু দি পাওয়ার m + 1। এই যদি পাওয়ার যোগ আকারে থাকে তাহলে আমরা জানি গুণ আকারে হয়, অর্থাৎ 7 টু দি পাওয়ার m ইন্টু 7 টু দি পাওয়ার 1। 1 আর না লিখলেও চলবে। আর এইখানে নিচে দেখো 7 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m - 1। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 7 টু দি পাওয়ার m² - m লিখে নিলাম। এই পাশে আমরা এই একই কাজ করলাম। এই যে এখানে দেখো m - 1 ইন্টু m + 1 গুণ করলে m² - 1² অর্থাৎ a - b ইন্টু a + b সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা লিখতে পারি পাওয়ার যদি বিয়োগ আকারে থাকে তাহলে ভাগ আকারে আসে, অর্থাৎ 7 টু দি পাওয়ার m² ভাগ 7 টু দি পাওয়ার m। এখানে একই কাজ করলাম। তারপর এই 7টা উল্টিয়ে দিলাম, এখানে উপরে চলে গেল, আর এইখানে ওই 7টা উপরে চলে গেল। তারপর এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিয়ে এই অংশটা সম্পূর্ণ উল্টিয়ে দিলাম। তারপর আমরা কাটাকাটি করতে পারি। এখন দেখো কাটাকাটি কিভাবে করতে পারি। এই যে দেখো এখানে এই যে 7 টু দি পাওয়ার m² এটা কাট যা, এই 7 টু দি পাওয়ার m এটা কাটতে পারি, এই 7 টু দি পাওয়ার m 7 টু দি পাওয়ার m কাট, এই 7 আর 7 কাটতে পারি। তাহলে উপরে রয়ে গেল 1, নিচে কত 49। তাহলে আমাদের উত্তর হয়ে গেল রাইট সাইড। এইটুকুই চাওয়া হয়েছিল, প্রমাণ করতে হবে 1/49। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরবর্তী গ এর সমাধান করি। গ নঙে দেখো যে ডি ইকুয়াল টু log 2, অর্থাৎ ডির মান এখানে দেওয়া আছে। আমরা ডিটা লিখে নিই, তারপর সরল করি। চলো, এখানে আমরা ডি লিখে নিলাম। লেখার পর আমরা দেখো এখানে কি করতে হবে, 10কে আমরা 2 × 5 লিখতে পারি। আর এই যে বামের সংখ্যাটা আছে 7, এই 7টাকে আমরা এই
সংখ্যা পাওয়ার হিসেবে লিখতে পারি। এইখানেও একই কাজ করেছি, এইখানে একই কাজ করেছি। দেখো 25কে আমরা 5 স্কোয়ার, আর 24কে আমরা লিখতে পারি 2 কিউব ইন্টু 3, অর্থাৎ 3 8 24 হয়। আর 81কে আমরা 3 টু দি পাওয়ার 4, আর 80কে আমরা লিখতে পারি 5 16 80, অর্থাৎ 16কে আমরা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। এই বামের সংখ্যাটা আমরা পাওয়ার হিসেবে লিখে নিলাম। এখন আমরা জানি পাওয়ার থেকে পাওয়ারের পরে গুণ করতে পারি। এই 7 দ্বারা আমরা গুণ করলাম, এখানে পাওয়ার সবটির সাথে গুণ করলাম, এখানে গুণ করলাম। এখন আমরা লগ এম মাইনাস লগ বি প্লাস লগ সি, এটা যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা জানি বিয়োগ থাকলে কি ভাগ হবে, আর যোগ থাকলে কি গুণ হয়। তাহলে আমরা একটি লগ নিয়ে এইটুকু লিখলাম ভাগ, যেহেতু বিয়োগ আছে কাজে ভাগ চিহ্ন হবে। তারপর এইটুকু লিখলাম, তারপর এখানে যোগ আছে গুণ চিহ্ন দিলাম, এইটুকু লিখলাম। এখন আমরা যদি এই ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিই, তারপর একসাথে গুণ করি, দেখো এখানে 2 টু দি পাওয়ার 7, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 6, কত হবে 2 টু দি পাওয়ার 13, আর আছে 3 টু দি পাওয়ার 12, আর এখানে আছে কত 2, তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 14, আর 5 টু দি পাওয়ার 7। আর নিচেও একইভাবে আমরা গুণ করে কাটাকাটি করলে আমাদের এটা কাট যাবে, এটা কাট যাবে। এখন থাকবে কত 2 টু দি পাওয়ার 13 উপরে, আর নিচে থাকে কত 2 টু দি পাওয়ার 12। আমরা জানি বৃত্তি সিমিলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় 13 মাইনাস 12, অর্থাৎ 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার কত 1। তাহলে আমাদের কত হলো লগ 2 ইকুয়াল টু রাইট সাইড। তাহলে আমরা পেয়ে গেলাম লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। সংক্ষিপ্ত প্রশ্ন 3, 1 নম্বরে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান নির্ণয় করো। চলো আমরা লিখে নিই। আমরা লিখে নিলাম প্রথম cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এইটুকুর মান কত দেওয়া আছে হাফ, আমরা কত পেলাম 1/2। তাহলে এইটুকুর মান হলো 1/2। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। 2 নম্বর প্রশ্নে sin থিটা ইন্টু রুট কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এর মান কত। চলো আমরা সূত্র প্রয়োগ করে দিই। এখানে কোসেক স্কয়ার সমান আমরা জানি 1 প্লাস কট স্কয়ার, আর এই মাইনাস আছে, এই 1 কাটা গেল, কট স্কয়ার, কট আর রুট কাটা গেল, কট স্কয়ার এবং স্কয়ার এবং রুট কাটা গেল, এইগুলো কট থিটাকে আমরা cos থিটা বাই sin থিটা লিখতে পারি। এখন এই sin থিটা কাটা থাকবে কি cos থিটা, তাহলে আমরা এটুকুর ফল পেলাম cos থিটা। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা 3 নং প্রশ্নের সমাধান করি। 3 নম্বরে কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু রুট 2 হলে tan থিটার মান কত। চলো এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিই। কিভাবে বের করতে পারি, এখানে আমরা কোসেককে সাইনে রূপান্তর করে নিলাম। কোসেক সমান এত, তাহলে সাইন হবে কি, এটার উল্টা যাবে 1/√2। তাহলে আমরা 1/√2 সাইন কত ডিগ্রির মান 45 ডিগ্রি। এখন আমরা উভয় পক্ষ থেকে সাইন যদি বাদ দিই তাহলে 90 মাইনাস থিটা ইকুয়াল টু 45, এখান থেকে আমরা থিটার মান বের করলাম 45 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম। এখন চাওয়া হয়েছে tan থিটা কত, tan থিটা, থিটার পরিবর্তে আমরা 45 ডিগ্রি বসিয়ে দিলে আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম tan থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। 4 নম্বর প্রশ্নে 12 sec a ইকুয়াল টু 13 হলে cot a মাইনাস sin এর মান কত। এবার আমরা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ব্যবহার করে এটার মান বের করব। চলো এখানে লক্ষ্য করো 12 sec a ইকুয়াল টু 13, তাহলে sec a ইকুয়াল টু কত 13/12, তাহলে sec এর বিপরীত হচ্ছে cos, তাহলে cos ইকুয়াল টু কত 12/13। এখন এইখান থেকে আমরা দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, বিকোণ ধরলাম 90 ডিগ্রি। তাহলে আমরা জানি cos সমান কি লম্ব বাই ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি এক কোণের সাপেক্ষে যেহেতু কাজে ভূমি হবে AB, তাহলে লম্ব হবে BC, অতিভুজ হচ্ছে AC। তাহলে এখানে cos ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে কত 12, অতিভুজ হচ্ছে 13। তাহলে BCর মানটা বের করে নিই। তাহলে আমরা জানি কি অতিভুজ স্কয়ার যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র প্রয়োগ করলে আমরা BCর মান বের করে নিলাম। কত হলো 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু দাঁড়ায় কত 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে আমরা BCর মান পেয়ে গেলাম 5। এখন আমাদের কটে কত, কট হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে
12 আর লম্ব হচ্ছে কত 5, তাহলে 12/5 আমরা লিখতে পারি। সাইনে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তাহলে 5/13, তাহলে কটে মাইনাস সাইন। এখন আমরা এই দুইটার মান বের করে বিয়োগ করলাম, বিয়োগ করলে কত 131/65, এ হচ্ছে আমাদের উত্তর। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্ন 5-এর সমাধান করি। 5 নম্বরে cos θ = x² - 1 বা x² + 1 হলে sin² θ + cos² θ এর মান কত? চলো আমরা বের করে নিই। দেওয়া আছে cos θ = এত, তাহলে sin² কত? sin² = 1 - cos², আমরা cos এর মান বসিয়ে নিলাম এবং একটু সরল করে নিলাম। সরল করে আমরা কত পেয়ে গেলাম? sin² θ হচ্ছে 4x² / x² + 1 হোল স্কয়ার। এখন sin² θ + cos² θ, এখন sin² সমান আমরা এই মানটা বের করে নিলাম, বসিয়ে নিলাম, আর cos এর মান তো দেওয়াই আছে, আমরা বসিয়ে নিলাম। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় কত x² + 1 হোল স্কয়ার বাই x² + 1 হোল স্কয়ার, আমরা উপরে এবং নিচে যেহেতু সমান কাটা দিলে দাঁড়ায় কত 1, তাহলে আমরা পেয়ে গেলাম sin² θ + cos² θ = 1।